হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতর্ষী লেকটিও ফাইলস কর্নারে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আবারও আমি একটা বুক রিভিউ নিয়ে চলে এসেছি এবং আজকে যে বইটা আমি রিভিউ করতে চলেছি এই বইটা পড়ে আমি জাস্ট ছিটকে গেছি। কারণ এতদিন পর্যন্ত যে জনারের বই আমি পড়ে অভ্যস্ত সেখান থেকে একেবারেই আলাদা এই বইটা। এবং বইটা পড়ার পরে আমি জাস্ট ভাবতে বসেছি যে কিভাবে হলো বা এতক্ষণ ধরে আমি কি পড়লাম। তো বেশি দেরি না করে শুরু করব আজকের এই বুক রিভিউ। আর পুরো ভিডিওটা দেখবেন এবং বইটা অবশ্যই 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 করে আপনারা পড়ে দেখবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমার হাতে রয়েছে সায়ন্তনী পুততুণ্ডের একদিনের ঈশ্বর এই বইটা। এই বইটা আনন্দ থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। আর এই বইটা যখন আমি পড়া শুরু করি আমার প্রথমের দিকে একটু পড়তে একটু জাস্ট স্লোতে যাচ্ছিলাম, বাট 50টা পেজ পড়ার পরে আমি এমনই ইন্টারেস্টেড ফিল করি যে বইটা আমি হুড়মুড়িয়ে শেষ করি। তো বইতে আপনারা পাবেন এই বইটা হচ্ছে সায়েন্স ফিকশন বই এবং এই প্রথম আমার বাংলার সায়েন্স ফিকশন বই পড়া এবং সায়ন্তনী পুততুণ্ডের লেখা কোনো গল্প পড়া। তো এই বইতে দেখানো হয়েছে যে 2002 সালের কন্ট্রাস্টে দেখানো হয়েছে, একটা হচ্ছে 2016, একটা হচ্ছে 2046। এবং 2016-তে বিজ্ঞানী রবিনসন আবিষ্কার করেন তার প্রথম ফিউচার দেখতে পাওয়া যন্ত্র যার নাম ফিউচারোস্কোপ, এবং যেখান থেকে মানুষের কয়েক বছর পরের বা আরও অনেক বছর পরের ফিউচার দেখা সম্ভব এবং ফিউচার দেখা সম্ভব হলে সেটাকে বদলানোও সম্ভব বলে মনে করতেন বিজ্ঞানী রবিনসন। তো তিনি সেটা করতেও পেরেছিলেন এবং সেজন্য নিজেকে তিনি ঈশ্বর বলে ভাবতে শুরু করেন যে আই অ্যাম দ্য গড, আই অ্যাম দ্য বেস্ট, এরকম একটা ফিল বা অহংকার তার মধ্যে আসে। এবং বিজ্ঞানী রবিনসন কিন্তু তার ক্ষমতা বলে তিনি কলকাতা শহরের পুরো ভোলই বদলে ফেলেন 2046 সালে, যেখানে দেখানো হয়েছে যে চলমান রাস্তা, অর্থাৎ আমরা তো এসকেলেটর ব্যবহার করি, চলন্ত সিঁড়ি, এখানে কিন্তু চলমান রাস্তা যেখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও আকাশে বাতাসে অর্থাৎ আকাশপথে দেখানো হয়েছে যে পুরো পরিবহন ব্যবস্থা, যানবাহন সব আকাশপথে উড়ছে, উড়ে উড়ে মানুষকে পৌঁছে দিচ্ছে। এছাড়া প্রত্যেকটা আনাচে কানাচে রোবট সেনা লাগানো, যেখানে হচ্ছে রোবটরা সেন্সার করতে পারছে কোথায় কোনো খারাপ ঘটনা হচ্ছে কিনা বা কোথায় কোনো মানুষ ভুল বা কোনো অপশব্দ ব্যবহার করছে। তো এরকমভাবে বিজ্ঞানী রবিনসন, যার পরবর্তীকালে অর্থাৎ 2046 সালে নাম হবে রবিরেক্স, সে রবিরেক্স কিন্তু পুরো কলকাতা শহরটাকে বদলে ফেলেছেন এবং বেশ সুন্দরভাবে উনি এই পুরো শহরটাকে একদম নিউ হাইটেক সিটিতে পরিবর্তন করেছেন। এইবার আসল টুইস্ট বা আসল মশলা হচ্ছে যে এই বিজ্ঞানী রবিরেক্স, যিনি কিনা মানুষের ভবিষ্যৎ বদলে ফেলতে পারেন, যিনি কিনা একটা পুরো শহরকে বদলানোর ক্ষমতা রাখতে পারেন, তিনিই কিন্তু খুন হবেন তার নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট কারোর হাতে। এবং এইটা জানার জন্যই তিনি যখন 2016 সালে যখন ফিউচারোস্কোপ নিয়ে বিভিন্ন বিজ্ঞানীদের কাছে যাচ্ছেন এবং বলছেন, এবং অনেকেই তাকে সেই যন্ত্রটাকে দেখে কোনো জ্যোতির্বিজ্ঞানীর কোনো হাত গণনা যন্ত্র বলে অনেকেই যখন ইগনোর করছে বা তাকে যখন দূরে ঠেলে দিচ্ছে, সেই সময় কিন্তু বিজ্ঞানী রবিনস তার পাশে ছিলেন এবং তিনিই একমাত্র তাকে বিশ্বাস করে তাকে আশ্বাস দেন যে তিনি একসময় এই শহরের সৃষ্টিকর্তা হবেন এবং তাকে সবাই সমীহ করে চলবে বা তাকে মেনে চলবে। তো তিনি পরবর্তীকালে তার সাথে যখন ফিউচারোস্কোপ নিয়ে কথাবার্তা হয় তখন তিনি বলেন যে তিনি যেন তার নিজের, অর্থাৎ বিজ্ঞানী রবিনসনেরই নিজের ফিউচার দেখতে, এবং সেই সময় তিনি জানতে পারেন যে তিনি আজ থেকে 30 বছর পরে অর্থাৎ 2046 সালে কারোর একজন হাতে খুন হতে চলেছে। কিন্তু কার হাতে খুন হতে চলেছেন সেটা জানার জন্যই তারা দুজনে মিলে টাইম ট্রাভেল করেন এবং সেই টাইম ট্রাভেলে তিনি চলে আসেন 2046-এ এবং আসার পর নিজের সৃষ্টির কাছেই তিনি অবাক হয়ে যান যে তিনি নিজে এত সুন্দর এত কিছু বানিয়ে ফেলেছেন এবং কিভাবে তিনি করেছেন বা তিনি যে সফল হয়েছেন তার জন্য তার বেশ ভালোও লাগে।
কিন্তু তিনি যখন দেখতে পারেন যে তার আমূল পরিবর্তন ঘটেছে, যেমন শহরের পরিবর্তন ঘটেছে ঠিক তেমনই তার নিজেরও আমূল পরিবর্তন ঘটেছে এবং তিনি কতটা অহংকারী বা কতটা নির্মম নিষ্ঠুর মানুষে পরিণত হয়েছেন, যেখানে তিনি গরিব লোকেদেরকে খুন করছেন, তাদেরকে মানে নিজের বসতি থেকে উৎখাত করছেন, বস্তিগুলোকে একদম পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছেন, সেটা দেখে তার নিজেরও অনেক কষ্ট হয়, খারাপ লাগে। অপরদিকে তার সবথেকে প্রিয় বন্ধু সৌম্য, যার কিন্তু 2016 সালেই তিনি ফিউচারোস্কোপ থেকে জানতে পেরেছিলেন যে তার বেশি দিন আয়ু নেই, তো সেই সৌম্যকেও তিনি কোনো রকমভাবে রেখেছেন এবং তাকে আটক করে বন্দি করে রেখেছেন। এবং দেখা যায় যে সৌম্যকেও কিন্তু তিনি ছাড়েননি, তিনি বারবার তার ক্লোন তৈরি করে সৌম্যকে জীবিত অবস্থায় রেখেছেন এবং সৌম্য বারবার তার নিজের অসুস্থতার জন্য বা তার রোগের জন্য তিনি মারা যাচ্ছেন এবং তিনি আরেকটা করে ক্লোন তৈরি করছেন। ঠিক এই রকমভাবেই তিনি প্রচুর রোবট তৈরি করেছেন তার ক্লোন দিয়ে, এবং সেখানে একদম সেকেন্ড জেনারেশনের রোবট টবরো, যে কিনা 2016 সাল থেকেই তার সাথে রয়েছে, সেই একমাত্র সেকেন্ড জেনারেশনের টবরো রোবট, এবং বাকি রোবটগুলো কিন্তু একদম হাইটেক এবং নিউ জেনারেশনের। তো সেই রোবটগুলো রয়েছে এবং তার সবথেকে বিশ্বস্ত হচ্ছে কমান্ডার 11, যে কিনা তারই একজন ক্লোন। তো অর্থাৎ এভাবে তিনি কিন্তু নিজের চারপাশে একদম সেনাবাহিনী মোতায়েন করে রেখেছেন যাতে তিনি কোনোভাবেই কোনো আক্রমণের শিকার না হন, এবং তিনি যেন নিজে যেমন তিনি তদারকি করছেন পুরো শহরটা, তার পাশাপাশি তার এই রোবট বাহিনীও কিন্তু পুরো শহরটাকে দেখভাল করছে। তো এইভাবে গল্প এগোতে থাকে এবং পরবর্তীকালে যখন তিনি টাইম ট্রাভেল করে বিজ্ঞানী রবিনসের সাথে আসেন এবং দেখেন যে কলকাতা শহরের এই দুরবস্থা এবং তিনি নিজেকে আটকাতে পারেন না, তিনি কী করেন, তিনি নিজেকে চেঞ্জ করে ফেলেন অন্য একটি রোবটে, এবং তিনি সেটা বুঝতেও দেন না কাউকে যে তিনি কিন্তু একজন রোবট হিসেবেই সেই রবি রেক্সের কাছাকাছি তিনি রয়েছেন। অর্থাৎ আবারও বলছি যে বিজ্ঞানী রবিনসনে কিন্তু 2046 সালের বিজ্ঞানী রবি রেক্স, যে কিনা পুরো কলকাতার অর্থাৎ নিউ হাইটেক কলকাতা শহরটাকে কিন্তু তিনি তৈরি করেছেন। এইবারে আসল যে মশলা, সেটা আসল যে ঘটনা যেটা হবে সেটা একদমই আসছে শেষের দিকে, এবং শেষের দিকেই আমি চলে এসেছি। এই যে তিনি মারা যাবেন বা খুন হবেন এটা জানতে গিয়েই তো তিনি টাইম ট্রাভেল করে এসছেন, এবং টাইম ট্রাভেল করে আসার পরে তিনি দেখতে পাবেন যে তার মেয়ে শ্যারন কীভাবে তার বাবার বিরুদ্ধে চলে যাচ্ছে, বা তিনি তার স্ত্রীকে বাঁচাতে পারেননি তার এই বৈজ্ঞানিক সত্তার জন্য, বা এই যে বিজ্ঞানকে এতটা উনি ভালোবাসেন এবং তার জন্য তিনি যে পরিবারকে একদমই সময় দেননি, সেই জিনিসটাও তিনি উপলব্ধি করতে পারবেন। এবং এই বইতে লেখিকা এত সুন্দরভাবে মানুষের মানে দরিদ্র মানুষদেরকে দেখিয়েছেন যে সেটা একদমই বলার ভাষা নেই আমার। এমন কিছু সিন রয়েছে গল্পে যে একটি দরিদ্র মা যে হচ্ছে সবে তার শিশুকে জন্ম দিয়েছে, সেই সদ্যজাত শিশুকে তিনি খাবার জোগাতে পারছেন না, কারণ তার কাছে কোনো খাবার রুটিটুকুও নেই, এবং সেই শিশুটি অনাহারে না খেতে পেয়ে যখন তিনি মারা গেছে তিনি কিন্তু সেই সব দেহকে আঁকড়ে ধরে কোলের মধ্যে জাপটে ধরে তিনি রয়েছেন, এবং শকুনেরা এসে সেই শিশুকে খুবলে খুবলে খাচ্ছে এবং তার মা শকুনদেরকে বলছে তোরা আমাকে খা, আমার বাচ্চাকে ছেড়ে দে। কিন্তু পরবর্তীকালে সেই শকুনের দল সেই মায়ের কোল থেকে সেই মৃত সন্তানের মরদেহ বা শবদেহ নিয়ে চলে যায়, এবং এই জায়গাটা এতটাই দাগ কাটবে না আপনার মনে যে মানে আমি তো কাঁদছিলাম লিটারালি, যে এত সুন্দরভাবে কিভাবে লেখিকা লিখে ফুটিয়ে তুলেছেন, এবং সেখানে প্রত্যেকটা সিনের মধ্যে যে একটা একটা ছোট্ট ছোট্ট করে ছড়া বা গল্প, ছড়া বা ছন্দ, তো সেগুলোও ভীষণই সুন্দর। আর এবারে আসছে একদম আসল ঘটনা, অর্থাৎ কে তাকে মারছে বা কিভাবে রবি রেক্স খুন হচ্ছে নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট কারোর হাতে, অর্থাৎ তাকে কি টবরো মারছে, কিংবা তাকে কি তার বন্ধু সৌম্যদীপ মেরেছে, নাকি তার মেয়ে শ্যারন। এইটা কিন্তু জানতে হলে আপনাদেরকে বইটা পড়তে হবে। আমি এর থেকে বেশি আর কিচ্ছু বলবো না, শুধু আপনাদেরকে এটা বলবো যদি একবার বইটা পড়া শুরু করেন বইটা কিন্তু জোঁকের মতো লেগে থাকবে আপনার সাথে। সুতরাং এই ছিল আমার আজকের বইয়ের রিভিউ। অসাধারণ বইটি, এবং লেখিকাকেও অনেক কুর্নিশ, কারণ এত সুন্দর লেখা সায়েন্স ফিকশন বই বাংলায় পড়া আমার যেরকম প্রথম, সেরকম আপনাদেরও পড়ে কিন্তু অসাধারণ লাগবে। কারা কারা বইটা পড়েছেন কমেন্ট করতে ভুলবেন না, আর যারা যারা আমার রিভিউ শুনলেন তারা অবশ্যই বইটা পড়ে ফেলুন, আনন্দ থেকে প্রকাশিত, আর আশা করছি ভালো লাগবে।
তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। টাটা।